তাদের মেধা, মনন এবং তাদের ডেডিকেশন দিয়ে এই লেখাটা উপস্থাপন করেছেন, যেটার একটা সম্মিলিত প্রয়াস হচ্ছে কোভিড-19 প্রেক্ষাপট বাংলাদেশ। আমাদের এই আয়োজনে যারা কথা বলছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, এবং এই 56 জন মানুষের স্বপ্ন একত্রিত করে কোভিড-19 প্রেক্ষাপট বাংলাদেশ যে রেফারেন্স বুক আমরা বাংলাদেশের মানুষের জন্য করতে পেরেছি, তার একজন অংশীদার হিসেবে এখানে আসলে আমরা সবাই গর্বিত। এবং কোভিড আমাদের যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, জীবনের অংশ হয়ে গেছে, এবং আমরা প্রতিনিয়ত যে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছি, সামনে আমাদের দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। আমরা প্রতিনিয়ত আপনজন, আমাদের পাশের মানুষ থেকে শুরু হয়ে এখন বাড়িতে বাড়িতে আমাদের কোভিড দরজা নক করছে। আমরা আসলে প্রত্যেকেই পরিবেষ্টিত আছি এই কোভিড এর ভয়াবহতা নিয়ে। তো আমরা ইতিমধ্যে আমাদের মাঝখানে আমাদের সম্মানিত লেখক মহোদয়দের পেয়েছি, যারা যাদের যোগ্যতা, মনন, মেধা সব উদ্ভাসিত। তো আমি শুরুতেই আমরা কথা বলতে চাই, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোজাহিরুল হক। তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। স্যার, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই আমাদের প্রেক্ষাপট বাংলাদেশের আজকে চতুর্থ ওয়েবিনার। স্যার, স্যার আছেন পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের সাবেক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। স্যারের লেখা আমরা এখানে পেয়েছি যে আমাদের এই কোভিড-19 প্রেক্ষাপট বাংলাদেশ বইয়ের একটা সমৃদ্ধ অধ্যায়। আমি স্যারকে অনুরোধ করব যে স্যার এই বইয়ের অংশ হতে পেরে স্যারের অনুভূতি, লেখাটা নিয়ে স্যার কি ভাবছেন, পাশাপাশি আমরা যে কোভিড প্রথম ওয়েভের যে বিষয়গুলো নিয়ে আসলে সম্মিলিত প্রয়াস এখানে চেষ্টা করেছি সংকলিত করার, সেই কোভিড-19 দ্বিতীয় ধাপে আমরা এখন আসলে অবগাহন করছি। আমরা প্রতিনিয়ত আমরা যুদ্ধ করছি, আমাদের আপনজন হারাচ্ছি, এবং এই বিষয় নিয়ে আমাদের করণীয় কি কি ভাবছি। এবং কোভিড-19 প্রেক্ষাপট বাংলাদেশ বই একটা রেফারেন্স বুক, এটা আমরা অলরেডি বিভিন্ন ভাবে সমাদৃত হয়েছি, এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি একজন লেখক হিসাবে, আমি একজন সমাজের মানুষ হিসাবে, এবং কোভিড এর এই মূল্যবান তথ্যগুলো কিভাবে পৌঁছে দিব, তার কাছে আমার অনুরোধ স্যার এই বিষয়গুলো আলোকপাত করবেন। ধন্যবাদ স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যারকে অনুরোধ করছি আজকে কোভিড-19 চতুর্থ ওয়েবিনারে স্যারের বক্তব্য রাখার জন্য। বিভিন্ন দেশে ওই ঢেউয়ের যে ধ্বংসাত্মক মানে অবস্থা ছিল পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে সংক্রমণ এবং মৃত্যু, সেগুলি কিন্তু প্রতিটি দেশকে তাদের একটা ওয়ার্নিং ছিল, যারা আমরা জানি তখন যে আমাদের কি করণীয়। পৃথিবীর প্রতিটি দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম যখন ইউহানের বিষয়টা মানে বিশ্বের কাছে তুলে ধরে, তখন কিছু সতর্ক বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দেয়া হয়েছিল, এবং সেই সতর্ক বার্তা বা সাবধানতাগুলি মানার জন্য প্রতিটি রাষ্ট্র বা দেশ তারা কিন্তু চেষ্টা করেছে, এবং তারা চেষ্টা করতে গিয়ে অনেকে একটু দেরিতে সফল হয়েছে, অনেকে তাদের প্রস্তুতি থাকার কারণে তারা প্রথম দিকে থেকেই সেটাকে তাদের সক্ষমতার মধ্যে কন্ট্রোলে রাখতে পেরেছে। তারপরে তাদের অনেক দেশই দ্বিতীয় ঢেউতেও এসছে, এবং দেখা গেছে যে প্রথম ঢেউয়ের প্রস্তুতি যারা ঠিক মতো নিতে পেরেছে, তারা দ্বিতীয় ঢেউটাকে সামলাতে পেরেছে খুব সহজভাবেই, কারণ তারা তখন তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম থেকে স্বাস্থ্যবিধিগুলি মানার ব্যাপারে যেরকম গুরুত্ব দিয়েছে, বাংলাদেশও স্বাস্থ্যবিধি মানার উপরে গুরুত্ব দিয়েছে, এবং তারা সরকারের তরফ থেকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জনগণকে যথেষ্ট সচেতন করেছে। আমি বলবো সেই প্রথম ঢেউয়ের সময় সমস্যাটা হয়েছে বাংলাদেশের, যেটা না বললেই নয়, সেটা হলো আমাদের দেশে যখন প্রথম ঢেউ আসে, সেই সময় আমি বলবো যে মার্চ মাসের দিকে, তখন মালদ্বীপ আমাদের যে একটা ছোট্ট একটা দ্বীপ প্রধান দেশ, জনসংখ্যা অত্যন্ত কম, কিন্তু তারা প্রস্তুত হয়েছিল আগে থেকেই টেস্ট কিট নিয়ে, যাতে তারা শনাক্তকরণের প্রক্রিয়াটা তাড়াতাড়ি শুরু করতে পারে এবং ব্যবস্থা নিতে পারে। আমি একটা এক্সাম্পল দিলাম শুধু, আমি এরকম আরো এক্সাম্পল দিতে পারি, দক্ষিণ পূর্ব এশিয়ারই দিতে পারি। এখন কথা হচ্ছে মালদ্বীপ টেস্ট কিট গুলো কেন কিনেছিল এত তাড়াতাড়ি?
ফেব্রুয়ারি মাসের দিকে। এই জন্য কিনেছিল যে প্রথম যেটা করতে হবে তাদেরকে, সেটা হলো রুগীকে শনাক্ত করতে হবে, এবং শনাক্ত করে চিকিৎসা যেমন দিতে হবে, আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সাবধানবাণীগুলি করেছে এবং যেই তারা যে বিশেষ করে সব রাষ্ট্র এবং সেই দেশের জনগণকে অ্যাওয়্যার করার জন্য যে কাজটা করেছে, সেটা হলো স্বাস্থ্যবিধি মানা, বিশেষ করে মাস্ক পরা, হাত ধোয়া বা হাত স্যানিটাইজ করা, দূরত্ব বজায় রাখা। এখন আমি মালদ্বীপের প্রস্তুতির কথাটা এই জন্য বললাম যে আমার রোগটা হওয়ার আগের একটা প্রস্তুতি, তারপরে রোগটা হয়েছে সন্দেহ করার পর থেকে কি কি প্রস্তুতি। তো আমরা যখন প্রথম ঢেউটা সামলাতে যাই, তখন আমরা দেখেছি মাত্র একটি জায়গায় আরটিপিসিআর এর সুবিধা ছাড়া, যেটাই একমাত্র শনাক্তকরণের উপায় সেই সময়ে, সেটা একটা নিয়ে শুরু করেছি। অথচ আমাদের দেশের লোক সংখ্যা কত, আর আমাদের দেশের যদি আমরা জনগণের কাছাকাছি নিতে চাই, তাহলে যাতে জনগণের কাছে যে টেস্টটা ইজিলি অ্যাভেলেবল, সেইটার জন্য কি করণীয়, সেই কাজটা বা সেই প্রস্তুতিটা আমরা নেইনি। এবং আজকে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ যখন দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছে, তখন তাদের কিন্তু আরটিপিসিআর এর সংখ্যা অনেক বেড়েছে এবং জনগণের অনেক কাছাকাছিও পৌঁছেছে, এবং এইটা সরকারের একটা সাফল্য বলা যাবে, এবং এই সাফল্যটাকে এখন কাজে লাগাতে। কিন্তু দ্বিতীয় ঢেউটা যে আসবে আমরা জানি, এবং দ্বিতীয় ঢেউটার আগে প্রথম ঢেউয়ের সময়ে আমরা বেশ কিছু সমস্যা চিহ্নিত করতে পেরেছিলাম। তার মধ্যে একটি সমস্যা যেটা ছিল, সেটা হলো আমাদের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা। বিশেষ করে যখন একজন করোনা আক্রান্ত রোগী, তিনি যখন নাকি তার বিশেষ করে রেসপিরেটরি প্রবলেমটা শুরু হয়, অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমগুলি যখন শুরু হয়, তখন আমরা তার সেবা দিতে পারার সক্ষমতা কিন্তু আমরা বাড়াতে পারিনি। যদিও মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ বেডের কথা বলেছেন, কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আজকের মতো দিনেও মুন্সিগঞ্জ ঢাকা জেলা থেকে মাত্র 40 কিলোমিটারের মতো সেই জায়গায় কিন্তু আইসিইউ বেড স্থাপিত হয়নি জেলা হাসপাতাল। আমি এই এক্সাম্পলটা এই জন্য দিলাম যে তৃতীয় ঢেউয়ের জন্য আমাদের প্রস্তুতিটা দরকার ছিল, কিন্তু লক্ষণীয় বিষয় হলো দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখা দিচ্ছে, প্রথম ঢেউয়ে যে পরিমাণ লোক ডেইলি মারা যায়নি, আজকে আমরা দেখছি দ্বিতীয় ঢেউয়ের সময়ে আমাদের প্রতিদিনের যে মৃতের সংখ্যা এবং সংক্রমণের সংখ্যা প্রথম ঢেউয়ের চেয়ে অনেক অনেক বেশি। এইটা কেন হলো? এই প্রশ্নের জবাবটা আমাদের খুঁজতে হবে যে প্রথম ঢেউয়ের পরে আমরা যেহেতু জানি দ্বিতীয় ঢেউটা আসবে, সেইখানে সরকারের এই প্রস্তুতির ঘাটতিটা কেন, এইটা গুরুত্ব পেল না কেন, এইটা একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে সবার মধ্যে। কারণ প্রতিদিন যে হারে মৃত্যু বাড়ছে, এখন কথা হচ্ছে সত্যি কি আমরা একটা কৌশল নির্ধারণ করেছি কিনা, যেটাকে আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলি, যেটা আমি কি করব, কতদিনে করব, কিভাবে করব। তাহলে আমি কি করব? আমাকে প্রথম হলো জনগণের স্বাস্থ্যবিধি মানানো, সেই জন্য আমরা জনগণকে সচেতন করব। তাহলে আমি প্রথমটাতে আসি, জনগণকে সচেতন করতে হলে আমাকে কি কৌশল অবলম্বন করতে হবে। আমার কাছে সেই কৌশলটা আপনার কাছে জানা আছে কিনা, বা আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের কারো জানা আছে কিনা, আমি ব্যক্তিগতভাবে এখনো জানি না। সরকারের হয়তো কৌশল আছে, কিন্তু তার কাছে থাকলে তো হবে না। জনগণকে তো সেই কৌশলের সাথে কৌশলটাকে অ্যাওয়্যার করতে হবে। এবং আরেকটা কথা যেটা করতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমেই যে কথাটা বলছে যে জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। তাহলে আমি প্রফেসর মুজাহিরুল হক যেখানে জানি না যে রাষ্ট্রের কৌশলটা কি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য, সেখানে আমি মনে করি যে বাংলাদেশের খুব কম লোকই রাষ্ট্রের সেই কৌশলটা জানে, যেভাবে রাষ্ট্র এই দ্বিতীয় ঢেউ আসলে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করবে এবং পাশাপাশি মৃত্যু ঠেকাবে এবং জনগণকে তাদের রোলটা প্লে করাবে। কিন্তু এখন কথা হচ্ছে জনগণ কিন্তু সম্পৃক্ত হয়। জনগণ সম্পৃক্ত না হওয়ার কারণে আমরা লক্ষণীয় বিষয় যেটা দেখছি, সেটা হলো লকডাউনের মতো সময়েও আমরা জনগণকে যেভাবে দেখছি, তাদের প্রতিক্রিয়া যেভাবে দেখছি, বা তাদের অ্যাকশন অ্যাক্টিভিটি যেভাবে দেখছি, জনগণ সম্পৃক্ত হয়েছে এটা যদি কেউ বলেন, তাহলে আমি বলবো তিনি সত্যের অপলাপ করছেন। জনগণ সম্পৃক্ত হয়নি, জনগণ অবহিত হয়েছে, রাষ্ট্র এইখানে স্বার্থ। এখন দ্বিতীয় ঢেউয়ের বেলায় আমাদের করণীয় কি ছিল, আমি ছোট্ট করে একটু বলবো। দ্বিতীয় ঢেউয়ের সময় জনগণকে সম্পৃক্ত করা এটা একটা অত্যন্ত জরুরি কাজ ছিল, এবং
যেটা জনগণ নিজেরাই করোনা মোকাবেলায় সরকারের সহায়তা করতে পারত। এই কাজটি হয়নি। সুতরাং জনগণকে, সরকারকে এখনই সম্পৃক্ত করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, যদি করোনাকে নিয়ন্ত্রণে আনতে হয়। অ্যাওয়ারনেস ইজ নট এনাফ। আপনি জানেন, আমরা সবাই জানি সিগারেট খাওয়া ক্ষতিকর, তারপরেও অনেক লোক সিগারেট খায়। কেন? কারণ সে নিজেকে সম্পৃক্ত করে নাই এই মেসেজটার সাথে। তো আমার মেসেজটা এটা হলো যে জনগণকে সরকার যতক্ষণ সম্পৃক্ত না করবে তখন সে করোনা মোকাবেলা করতে পারবে না, এইটা। আর দ্বিতীয় হলো, জনগণের জানতে হবে যে সরকার কি কৌশল নিয়েছে, তার কোথায় সম্পৃক্ত হতে হবে এই করোনা নিয়ন্ত্রণে। কারণ সবাই করোনা থেকে বাঁচতে চায়, তার পরিবারকে বাঁচাতে চায়, তার আত্মীয় স্বজনকে বাঁচাতে চায়। সুতরাং তারা এটাতে সম্পৃক্ত হতে চাইবে, কিন্তু সরকার তাদেরকে সম্পৃক্ত করার জন্য কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমি বলবো নেয়নি। জনগণ সম্পৃক্ত যতক্ষণ না হবে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই মেসেজটা আমি আজকে দিতে চাচ্ছি। আরেকটা কথা আমি বলবো যে প্রস্তুতির বিষয়টা। প্রথম ঢেউয়ের সময় আমাদের যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, আমরা সেই প্রস্তুতি প্রথম ঢেউয়ের সময় নেইনি। করোনার পিছে দৌড়িয়ে করোনাকে ধরা যাবে না, করোনাকে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে হলে পিছনে দৌড়িয়ে মোকাবেলা হয়, এটা সামনাসামনি ধরতে হবে। সুতরাং করোনাকে প্রতিরোধ করতে যেটা আমরা চাই, সেটা হলো মোকাবেলা করতে যদি চাই তাহলে তার আগে যেতে হবে। তার মানে কি, করোনা আসতে পারে, আমাকে সেই জন্য প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতিটা যতক্ষণ আমি নিতে না পারবো ততদিন পর্যন্ত করোনার পিছে দৌড়িয়ে করোনার মোকাবেলা করা যাবে না, করোনাকে ধরানো যাবে না, করোনাকে আটকানো যাবে না, জনগণের মৃত্যু ঠেকানো যাবে না, সংক্রমণ তো নাই। সুতরাং এখন সরকারের যেটা করণীয়, এই ব্যাপারে আমি একটু জাস্ট কিছু বলবো। সেটা হলো, সরকারকে সরকারের কৌশলটা, যার যে স্ট্র্যাটেজিটা, সেইটা জনগণকে জানাতে হবে, এবং সেটার সাথে তার প্ল্যানিংটাও জানাতে হবে যে কিভাবে, কি কৌশলে সে এটা নিয়ন্ত্রণ করতে চায়, এবং সেইটা জনগণকে জানাতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। এখানে আমি কয়েকটা জাস্ট উদাহরণ দিচ্ছি। প্রথম কাজ কি করতে হবে? প্রথম কাজ হলো, আজকে যিনি করোনায় আক্রান্ত হচ্ছেন তাকে আমার বাঁচাতে হবে। সুতরাং তার কাছে টেস্ট অ্যাভেলেবল করতে হবে, এবং পাশাপাশি তাকে আইসোলেট করতে হবে। তারপরে তাকে নিকটবর্তী একটা স্বাস্থ্যকেন্দ্র, বিশেষ করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মতো জায়গায় তার প্রাথমিক চিকিৎসা শুরু করতে হবে, এবং সেইটাকে, উপজেলা হেলথ কমপ্লেক্সটাকে সমৃদ্ধ করতে হবে ওই সমস্ত যন্ত্রপাতি এবং অক্সিজেন দ্বারা, যেমন অক্সিজেন মাস্ক থেকে শুরু করে অক্সিজেন ক্যানুলা এবং অক্সিজেন সিলিন্ডার, এইগুলি ওখানে প্রস্তুত থাকতে হবে, যাতে সবাই প্রাথমিক চিকিৎসাটা ওখানে পায়, এবং আইসোলেটেড করার ব্যবস্থাটা থাকতে হবে। কোয়ারেন্টাইনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে, কারণ আমাদের দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ফেল করে। তারপরেও বলবো যে 20% লোক যাদের চিকিৎসার দরকার হয় তাদেরকে প্রথম যেন উপজেলায় নেওয়া যায়, দ্বিতীয়ত তাদেরকে উপজেলা থেকে যাতে সেই জন্য ডিস্ট্রিক্ট হসপিটালগুলিকে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো যত তাড়াতাড়ি সম্ভব অক্সিজেন সাপ্লাইটা নিশ্চিত করে ওখানে যেটা করতে হবে সেটা হলো আইসিইউ, ভেন্টিলেটর এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি উপজেলায় থাকবে ওখানেও যেন থাকে, এবং একটা ইফেক্টিভ রেফারেল সিস্টেম করতে হবে, যেখানে উপজেলায় যে চিকিৎসা নিতে এসছে তাকে যাতে উপজেলা থেকে রেফার করে তার নিজস্ব জেলা হাসপাতালে নিতে পারে। যেমন আমি শ্রীনগরের বাসিন্দা, আমার মুন্সিগঞ্জ জেলা, আমার শ্রীনগর উপজেলা থেকে যাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজন হলে তাকে যেন মুন্সিগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া যায়। সেখানে যদি না হয় তখন আমি টারশিয়ারি হসপিটাল ঢাকার কথা চিন্তা। এই যদি না হয়, ঢাকাকে চিকিৎসার জন্য সমৃদ্ধ করে জনগণ যে সময়টা পায় করোনা আক্রান্ত হওয়ার পরে, তার লাংস ইনফেকশন এবং আলটিমেট ফেলিওর যেগুলি আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে মারা যাচ্ছে, এইটা ঠেকাতে হলে জনগণের কাছে চিকিৎসা সেবাটা আনতে হবে। সবার পক্ষে দিনাজপুর থেকে ঢাকা যাওয়া সম্ভব না, সবার পক্ষে তেতুলিয়া থেকে ঢাকায় আসা যেমন সম্ভব না, টেকনাফ থেকেও আসা সম্ভব না। সুতরাং তার কাছাকাছি স্বাস্থ্য সেবাটা আনতে হবে যদি সত্যিকারের ভাবে আমরা জনগণকে স্বাস্থ্য সেবাটা দিতে চাই। তার উপজেলায় সবচেয়ে কাছে, এবং তারপরে তার জেলায়, এবং পরবর্তীতে প্রয়োজন হলে ঢাকায় এনে আসবো। তো আমি এই পরামর্শটা রাখছি সরকারের কাছে যে জনগণকে সম্পৃক্ত করুন, 1 নম্বর, আর জনগণকে জানান যে আপনি কিভাবে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করবেন, কতদিনের মধ্যে আপনি নিয়ন্ত্রণ করতে চান। তৃতীয় যে কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে সেটা হলো, বাংলাদেশের 12.5 কোটি লোককে টিকার আওতায় আনতে হবে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখনকার সব দেশের স্ট্র্যাটেজিটা, পরামর্শ এবং স্ট্র্যাটেজি সেটা হলো হার্ড ইমিউনিটি আনতে হবে প্রতিটি দেশকে। হার্ড ইমিউনিটি আনতে হলে
বাংলাদেশের 12.5 কোটি লোককে 2 ডোজের টিকা দিতে হবে। তার মানে আমাদের 12.5 কোটি লোককে 25 কোটি টিকা অ্যাভেলেবল করতে হবে এবং জনগণকে দিতে হবে। কিন্তু আপনি টিকা দেওয়ার যে রেটটা এখন দেখছেন, এটা দিয়ে আপনি হার্ড ইমিউনিটি কোনোদিনই অর্জন করতে পারবেন না। কারণ যখন আপনি হার্ড ইমিউনিটি অর্জন করতে যাবেন, আলটিমেটলি তখন দেখবেন যাদের ইমিউনিটি হয়েছিল তাদের আবার ইমিউন করার দরকার আছে। কারণ আমরা জানি এখনকার যে এই পর্যন্ত যে টিকাগুলি আবিষ্কৃত হয়েছে তাদের কিন্তু সক্ষমতাও আমরা জানি, কতদিন তাদের ইমিউনিটি থাকবে এগুলি আমাদের মোটামুটি এখন জানা, গবেষণা চলছে। আমরা যে তৃতীয় ডোজটা দিতে হবে না, বুস্টার ডোজ দিতে হবে তা আমরা জানি না। তাহলে কিন্তু টিকার সংখ্যাটাই আমি যে বলছি যে 25 কোটি লোকের টিকা, 25 কোটি ডোজ, এটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং বুস্টার ডোজ যদি আবার আরেকটা নিতে হয়, তারপরেও কতখানি আমরা প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীর গড়ে তুলবে তা কিন্তু ব্যক্তিতে ভ্যারি করতে পারে। সুতরাং আমরা অপেক্ষায় থাকতে হবে গবেষণার, যে আলটিমেটলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন টিকাকে তারা স্বীকৃতি দিচ্ছে এবং সেই স্বীকৃত টিকাটি আমাদের কতখানি সুরক্ষা দেবে। তো আমি আবার একটু সামারাইজ করি। প্রথম কথা হলো, সরকারকে 25 কোটি ডোজ টিকা মজুত রাখতে হবে, এক, এবং টিকা যে হারে নিচ্ছে এইটাতে হবে না, তাদের একটা সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। এতদিনের মধ্যে তারা এই যে 25 কোটি ডোজ টিকা বা 12.5 কোটি লোককে টিকা দিয়ে তারা হার্ড ইমিউনিটি করবে। পাশাপাশি তাদের কৌশলটা বলতে হবে যে কি কৌশলে তারা করোনা নিয়ন্ত্রণ করতে যান, সেখানে স্বাস্থ্যবিধি মানার জন্য জনগণের কি করণীয়, তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়। জনগণকে সম্পৃক্ত করা ছাড়া সরকার ব্যর্থ হতে বাধ্য। সুতরাং সফলতার জন্য এইটা সরকারের কাছে আমার একটা পরামর্শ, যে জনগণকে সম্পৃক্ত করুন। এই জন্য যদি প্রয়োজন মনে করে তাহলে রাজনৈতিক দলগুলিকেও সম্পৃক্ত করতে হবে এবং সর্বদলীয় একটা ব্যবস্থা নিতে হবে যাতে সব দলের লোকজন তো এই জায়গাটাই স্যার আসলে আমরা আপনার বই আমাদের COVID-19 প্রেক্ষাপট বাংলাদেশকে আমরা কিভাবে প্রমোশন করতে পারি এই বিষয়ে যদি আপনি একটু মতামত দিতেন। ধন্যবাদ। আসলে আমাদের যে পড়াশোনার অভ্যেসটা কিন্তু জাতিগতভাবেই কম, এটা হলো প্রথম কথা। এখন কোভিড এর ব্যাপারে জনগণ জানতে চাইবে, পড়তে চাইবে, কোয়াইট ন্যাচারাল। এবং আমরা কি লিখেছি, কি বলছি, সেই জিনিসগুলি তারা অবশ্যই জানতে চাইবে। সুতরাং এটা প্রমোট করার জন্য বেস্ট অ্যাপ্রোচ যেটা হবে, এটা একটা ইলেকট্রনিক ভার্সন। আমি জানি না আপনারা চিন্তা করেছেন কিনা ইলেকট্রনিক ভার্সন, তাহলে অন্তত জনগণ একটু চুজি হতে, যে মোজাহির স্যারেরটা একটু পড়ে দেখি কি লিখেছেন, বা এরকম আরেকজনের, মানে তারা একটু চুজি হয়ে যদি পড়েন, কারণ বইটা বেশ ভলিউমিনাস। আমার কেন জানি মনে হয় যে সেইভাবে আমরা এটাকে করতে পারি কিনা, প্রমোট করতে পারি কিনা, যে ইলেকট্রনিক্যাল এটা যদি অ্যাভেলেবল হয়, এটা একটা। আরেকটা জিনিস যেটা প্রমোট করার জন্য যেটা করতে হবে, সেটা হলো উৎসাহিত করার জন্য আমি বলবো যে একটা বইমেলা একটা সুযোগ গেল, এবং আমরা এটা প্রতিটি লাইব্রেরিতে অ্যাভেলেবল করতে পারি কিনা, কারণ এটা একটা লাইব্রেরিয়ানদের একটা সংস্থা আছে এবং প্রতিটি লাইব্রেরিয়ানরা সেই সংস্থার মেম্বার। তো আমরা কোনোভাবে ওই লাইব্রেরিয়ানদের যে সংগঠনটা আছে, সেই সংগঠনটার সাথে আমরা একটু কথাবার্তা বলি এমিনেন্সের পক্ষ থেকে, যে তাদেরকে আমরা বইটা কিভাবে অ্যাভেলেবল করতে পারি প্রতিটি লাইব্রেরির জন্য। এটা যদি করা যায়, আমার মনে হয় মানুষের হাতের কাছে পৌঁছলে বইটা পড়তে লোকে আগ্রহী হতে পারে, একটু উল্টিয়ে দেখবে। হ্যাঁ, এখানে অনেকেই আছেন যারা মূল্যবান লেখা লিখেছেন, সুতরাং অনেক ভালো ভালো লেখা এসছে, আমি নিশ্চিত। তো সেই জায়গায় আমার মনে হয় যে আগ্রহ বাড়ানোর চেষ্টাটা আমাদের করতে হবে, যাতে জনগণের আগ্রহ বাড়ে এটা পড়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার, আপনার আসলে অনেক পরামর্শ আমরা পেলাম। আমরা বইটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এটা যেহেতু একটা রেফারেন্স বুক, এটা সেই মর্যাদা পাঠ, এবং বাংলাদেশ সরকারের কাছেও আমরা এই বইটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে প্রধানমন্ত্রীর কাছে বইটা পৌঁছানোর ব্যবস্থা করবেন। এবং স্যার, আমরা এটা ইংলিশ ভার্সনের কথাও ভাবছি, এবং দ্বিতীয় কোনো পাবলিকেশন আনা যায় কিনা সেটা নিয়ে চিন্তা করছি। তো স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার সুচিন্তিত অভিমত এবং আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। আমরা এখন চলে যাব ডক্টর মলয় স্বাগত। 56 আমরা COVID-19 বাংলাদেশ সরকার এমিনেন্সের পাবলিকেশন
অর্জনের একটা বড় অর্জন, এখানটা আপনিও একজন শহীদ। তো আমরা আপনার কাছে আপনার অভিমত জানতে চাই, আপনি যে লেখাটা এখানে দিয়েছেন, পাশাপাশি এই বইটাকে আমরা প্রমোশনের জন্য কিভাবে ভাবছি এবং দ্বিতীয় ওয়েবের বিষয়ে আমরা আসলে কি করতে পারি বা এভাবে কিভাবে কাজ করতে পারি, সেই অভিমতটা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আপনি যুক্ত হওয়ার জন্য স্যার ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারজানা, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলতে একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং এখানে অন্যান্য যারা আছেন, প্রফেসর হক এবং অন্যান্য সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা খুব খারাপ একটা সময় অতিক্রম করছি। প্রতিদিনই আমাদের পরিচিত আপনজন কেউ না কেউ পৃথিবী থেকে চলে যাচ্ছেন, এবং এরকম একটা সময় আমাদের আসলে নিজেদেরকেও, আমাদের মানসিক স্বাস্থ্যটাকেও ঠিক রাখাটা খুবই জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং কোনো কোনো সময় আমরা আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেও নিয়ন্ত্রণ হারাচ্ছি। তো যাই হোক, আমি যে প্রবন্ধটি এই বইতে লিখেছি সেটা হচ্ছে কোভিড-19 রিলেটেড গবেষণা নিয়ে, এবং কি কি ধরনের গবেষণা বাংলাদেশে করেছি, কোন কোন প্রতিষ্ঠান কি কি গবেষণা করেছে, সেটা নিয়ে কিছু তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে। যদিও সেটা তুলে ধরা হয়েছে 2021 সালের জানুয়ারি মাস পর্যন্ত। তো তারপরে আমরা অলরেডি এপ্রিল মাসে আছি। তো তারপরেও কিছু গবেষণা হয়েছে। তো যেহেতু গবেষণা একটা চলমান প্রক্রিয়া এবং এটা একটু পরপরই আপডেট করতে হয়, তো এই বইয়ের কিছুটা পুরনো হতে পারে, কিন্তু যেটা এই প্রবন্ধের বিষয়বস্তু সেটা যে শুধুমাত্র যে কে গবেষণা করছে, কি গবেষণা করছে সেটা নয়। পাশাপাশি আমরা আমাদের আসলে গবেষণা কি কি গবেষণা করা উচিত ছিল, বিশেষ করে আমরা আপনারা জানেন যে গবেষণার বিভিন্ন ফ্রেমওয়ার্কের কথা ধরে না, একটা ফ্রেমওয়ার্কে বলা হয় যে 3 ধরনের গবেষণা করা উচিত। একটা হচ্ছে আমরা আসলে ডিজিজ বার্ডেনটা কি সেটা এবং সেটার নিয়ামক গুলো কি সেটা নিয়ে গবেষণা। পাশাপাশি হচ্ছে যে এই ডিজিজটাকে যদি আমি প্রিভেন্ট করতে চাই, কন্ট্রোল করতে চাই, তাহলে কি কি ধরনের ইন্টারভেনশনস নেওয়া উচিত এবং সেই ইন্টারভেনশনস গুলোর এফিকেসি নিয়ে গবেষণা। এবং তারপরে হচ্ছে যে আসলে যখন আমরা ইন্টারভেনশনস গুলো পেয়ে গেলাম, এফিকাসিয়াস ইন্টারভেনশন, এবং সেগুলোকে স্কেল আপ কিভাবে করা যায়, কিভাবে জনমানুষের কাছে নিয়ে যাওয়া যায়, মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া যায়, এবং মাস পপুলেশনের উন্নতি কিভাবে করা যায় সেই নিয়ে গবেষণা। তো আমি দেখাতে চেয়েছি যে আসলে এই 3 ধরনের গবেষণার গ্যাপস গুলো কোথায় ছিল, আমরা কি করতে পারতাম এবং কি করা উচিত ছিল এবং কি কি করা হয়েছে, সেগুলো তুলে ধরা হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের দেশে আসলে গবেষকদের যে মূল্যায়নটা এবং গবেষণার সাথে আমাদের যে নীতি নির্ধারকদের সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততাটা আরো বাড়ানো উচিত। একটু আগে প্রফেসর হক যেটা বলেছিলেন যে আমাদের যে কার্যক্রমগুলা সেটা অনেকটা রিঅ্যাক্টিভ কার্যক্রম, যে অনেক দেশ দেখবেন যে একটা কোনো কিছু ঘটার আগে সেটা নিয়ে প্রেডিক্ট করা যে কি ঘটতে যাচ্ছে এবং সেইটার উপরে ভিত্তি করে কিন্তু অনেক পরিকল্পনা নিয়ে থাকে, এবং সেই পরিকল্পনাগুলো নিয়ে কাজ করা হয়। কোভিড-19 নিয়েও কিন্তু সে ধরনের কাজ করা যেত, কিন্তু আমরা আসলে যেটা মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে আমরা অনেকটা হচ্ছে গিয়ে একটা ঘটনা ঘটে গেলে তারপরে আমরা প্রস্তুতি নিচ্ছি, সেই অনুযায়ী কাজ করছি, সেরকম মনে হয়েছে। আমি আসলে আমাদের যে নীতি নির্ধারকদের তাদের নীতি কি সে সম্পর্কে আসলে প্রফেসর হক যেরকম বলেছেন আমি নিজেও জানি না আসলে নীতি কি, পরিকল্পনা কি নেওয়া হয়েছে, কিন্তু প্রোঅ্যাক্টিভ মেজার্স অলওয়েজ ওয়ার্ক বেটার দ্যান রিঅ্যাক্টিভ মেজার্স। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমরা কিছু রিঅ্যাক্টিভ মেজার্স নিচ্ছি। গবেষণার ক্ষেত্রে আমরা আসলে অনেকগুলো অপরচুনিটি ছিল,
সেই অপরচুনিটি গুলো আমরা হারিয়েছি। সামনেও ধরেন যে যদি আমাদের একটা কম্প্রিহেন্সিভ রিসার্চ স্ট্র্যাটেজি থাকতো কোভিড-19 নিয়ে এবং প্রথম থেকেই, এবং সেই রিসার্চ স্ট্র্যাটেজিটাকে আপডেট করে গবেষণাগুলো বাংলাদেশে করা হতো, তাহলে হয়তো আমরা সেই গবেষণার প্রাপ্ত ফলাফলগুলোকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছুই করতে পারতাম। যেমন আমরা যদি বলি যে আমাদের দেশে কোভিড-19 দ্বারা মানে কত পার্সেন্ট মানুষ আক্রান্ত হয়েছে, কত পার্সেন্ট মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে কোভিড-19 এর, কত পার্সেন্ট মানুষকে ভ্যাকসিনেট করা দরকার, যাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে, যাদের ইনফেকশন, ধরেন অ্যাসিমটোমেটিক ইনফেকশন ছিল, কত পার্সেন্ট মানুষ আমরা জানি না। কত পার্সেন্ট মানুষের অ্যাসিমটোমেটিক যাদের ইনফেকশন ছিল তাদের মধ্যে কোভিড-19 অ্যান্টিবডি তৈরি হওয়ার মাত্রাটা কেমন, যাদের সিমটোমেটিক ইনফেকশন ছিল তাদের মধ্যে মাত্রাটা কেমন, এ সম্পর্কে কোনো বাংলাদেশ নিয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। তারপরে হচ্ছে যে আমরা আসলে যেমন ধরেন সেই তথ্যপত্র থাকলে হয়তো আমাদের ইভেন ভ্যাকসিনেট করার কত পার্সেন্ট মানুষকে ভ্যাকসিনেট করতে হবে, কতদিন পর পর ভ্যাকসিনেট করতে হবে, সে সম্পর্কে বাংলাদেশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা করতে পারতাম, কিন্তু সেটা নিয়ে যে তথ্যপত্র নেই সেজন্য আমরা সেই জিনিসগুলো কিন্তু করতে পারছি না। দ্বিতীয়ত হচ্ছে যে কোভিড-19 আমরা সেকেন্ড ওয়েভ, এটা ট্রান্সমিশন ডিনামিক্স, সেটা করার জন্য যেমন আমরা বাংলাদেশ স্পেসিফিক কোভিড-19 এর বেসিক রিপ্রোডাকশন নাম্বারটা কত আমরা বলতে পারবো না। আমাদের কিছু প্রেডিকশন ম্যাথমেটিক্যাল মডেলিং আছে, সেটা দিয়ে আমরা করেছি, কিন্তু এম্পিরিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু বলতে পারছি না যে এবং সেটা যেমন ধরেন আমরা যদি এভাবে চিন্তা করি যে কোভিড-19 এর ট্রান্সমিশন ডিপেন্ড করে আসলে রিপ্রোডাকশন নাম্বারের উপরে, এবং আমি একজন মানুষ কতজন মানুষের সাথে কন্ট্যাক্টে আসতেছে গড়ে, এবং সেটা বয়স অনুযায়ী কতজন মানুষের, তো সে ধরনের যদি আমি বাংলাদেশ নিয়ে এখন যে সেকেন্ড ওয়েভের নিয়ে কোনো কিছু প্রেডিক্ট করতে চাই, আমি কিন্তু কোনোভাবেই পারবো না, কারণ বাংলাদেশ স্পেসিফিক ডেটা নেই, আমাদেরকে চাইনিজ ডেটা, ইউকে ডেটা, ইটালিয়ান ডেটার উপর ভিত্তি করতে হচ্ছে, এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা যে ধরনের মডেলিংই করি না কেন, সেই মডেলগুলা কিন্তু কখনোই বাস্তবতার কাছাকাছি নাও যেতে পারে। এবং আমাদের দেশে যদি আমরা এভাবে চিন্তা করি যে যে কোনো আমরা যদি বলি ট্রান্সমিশন ডিনামিক্স রিলেটেড মডেলিং, এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে হয় নতুন তথ্যের উপর ভিত্তি করে, নতুন, বাট সেই ধরনের যেহেতু আমাদের দেশে তথ্যের কোনো প্রাপ্যতা নেই, সে কারণে আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারছি না। তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটার সামারিটা হচ্ছে এরকম যে আমাদের দেশে কোভিড-19 রিলেটেড একটা কম্প্রিহেন্সিভ গবেষণা স্ট্র্যাটেজি দরকার, এবং সেটা যে কোভিড-19 বা এই ধরনের মহামারী হয়তো 100 বছরে একবার হবে, কিন্তু অন্য যে মহামারী গুলো আসবে, অন্য যে আউটব্রেক গুলো হবে, সেই আউটব্রেক গুলোতেও কাজে লাগতে পারে ভবিষ্যতে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই মুহূর্তে এবং আগামী সময়গুলোতে আমাদের আসলে কি গবেষণা করা উচিত, এবং সে সম্পর্কেও দিক নির্দেশনা দিতে পারতো যদি আমাদের একটা কম্প্রিহেন্সিভ গবেষণা স্ট্র্যাটেজি থাকতো, এবং সেই স্ট্র্যাটেজিটাকে আমরা আপডেট করতাম, ইমপ্লিমেন্ট করতাম সে কারণে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে কোভিড-19 নিয়ে গবেষণা করতে কিন্তু আসলে আমাদের ফান্ডেরও খুবই অপ্রতুলতা, কোন ধরনের ফান্ডিং এখানে এরকম অ্যাভেলেবল না, ন্যাশনাল স্কেলে তো নাই, এবং কেউ যদি গবেষণা করতে চায় তাকে আসলে খুব স্বল্প পরিসরে স্বল্প ব্যয়ে কাজ করার চিন্তা করতে, এবং অনেক সময় নিজের অর্থ ব্যয় করেও করতে হয়। তো অথচ আপনি যদি চিন্তা করেন যে আমরা মুহূর্তের মধ্যে শত শত কোটি টাকা কিন্তু ব্যয় করছি কোভিড-19 রিলেটেড অন্যান্য কাজে, যেমন আমি যদি বলি যে নর্থ সিটি কর্পোরেশন যে হসপিটালটা এস্টাবলিশ করা হয়েছে, আমরা মুহূর্তের মধ্যে 175 কোটি টাকা অ্যালোকেট করে সেখানে ব্যয় করেছি, কিন্তু আমরা কিন্তু 1 কোটি টাকা অ্যালোকেট করি নাই কোভিড-19 রিলেটেড গবেষণার জন্য, এবং সেটা নিয়ে। তো এই যে ব্যাপারগুলো, যে গবেষণাকে গুরুত্ব দেয় এবং গবেষণা লব্ধ তথ্যকে নীতি নির্ধারণের কাজে লাগানো, এবং সেই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে থেকে কোভিড-19 রিলেটেড কাজের ক্ষেত্রে আমি সেভাবে দেখছি না।
অথচ বাংলাদেশে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ইতিহাস আছে। যেমন ধরেন আপনি যদি বলেন বাংলাদেশে নবজাতকের স্বাস্থ্য নিয়ে, এবং সেখানে নবজাতকের স্বাস্থ্যের জন্য কিন্তু বাংলাদেশে যে গবেষণাগুলো করা হয়েছে সেই গবেষণা লব্ধ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিন্তু ন্যাশনাল নিউনেটাল স্ট্র্যাটেজি ডেভেলপ করা হয়েছে। ম্যাটার্নাল হেলথ স্ট্র্যাটেজিতেও গবেষণা লব্ধ তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু ইন্টারভেনশনস গুলো দিয়ে আমরা কিন্তু নিউনেটাল মর্টালিটি রিডিউস করেছি, বাংলাদেশে ম্যাটার্নাল মর্টালিটি রিডিউস করেছি। কিন্তু এই যে ব্যাপারগুলো আমি কোভিড-19 এর সময় সেই গবেষণা লব্ধ তথ্য নীতি নির্ধারণের কাজে ব্যবহার করা, এবং সেটা কন্টিনিউয়াসলি গবেষণার উপরে ফোকাস করা, সেই জিনিসটা আমি আসলে এখানে ঠিকভাবে দেখতে পাচ্ছি না। তো এটা একজন বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমাকে অবশ্যই পীড়া দেয়, এবং বাংলাদেশ যেহেতু আমরা মানে ভবিষ্যতে 2041 সালের মধ্যে একটা উন্নত দেশে পদার্পণ করার স্বপ্ন দেখছি, উন্নত দেশ হিসাবে পদার্পণ করার, এবং এই মুহূর্তে আমরা কিন্তু লোয়ার মিডল ইনকাম কান্ট্রি। সুতরাং আমাদের যে মনোজগতে পরিবর্তনটা দরকার, পৃথিবীর যতগুলো দেখবেন যে উন্নত দেশ, তাদের দেশগুলোতে গবেষণার উপরে যতটা গুরুত্ব দেওয়া এবং গবেষণা লব্ধ প্রাপ্তের তথ্যের ভিত্তিতে যে নীতি নির্ধারণ করা হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের দেশে সর্বক্ষেত্রে করা দরকার। এবং এটা শুধু কোভিড-19 না, আমি যদি একটা উদাহরণ দিই, যে বাংলাদেশে অন্যান্য যে যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশে ডায়াবেটিস রোগী আগামী 2030 পর্যন্ত কত % মানুষ ডায়াবেটিস আক্রান্ত হবে, টোটাল ভলিউমটা কত হবে, কত মানুষের হার্ট অ্যাটাক হবে, কত মানুষ ক্যান্সারে ভুগবে, এরকম আমরা প্রজেকশন জানি। সুতরাং সেটার উপর ভিত্তি করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেটার উপর ভিত্তি করে আমাদের দেশে যে হসপিটাল গুলা এস্টাবলিশ করা, তো সেইটা হচ্ছে কি এখানে একটা ডিসকানেক্ট রয়ে গেছে, যে এগুলো আসলে অনেক সময় আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেই সিদ্ধান্তের সাথে তথ্যের মিলটা থাকছে না, বা তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছি না। তো সেই জিনিসগুলা রয়ে গেছে। তো আমি চাই যে ভবিষ্যতে আমরা যখন উন্নত বিশ্বের কথা বলছি, উন্নত দেশ হিসাবে পদার্পণ করতে যাচ্ছি, উন্নত দেশ হতে যাচ্ছি, তো আমাদের নীতি নির্ধারক, আমাদের গবেষক সবার মনোজগতে এই পরিবর্তনটা দরকার, যে আমরা গবেষণা করব এবং আমাদের নীতি নির্ধারণটা হবে গবেষণা লব্ধ তথ্যের ভিত্তিতে। মেইনলি হচ্ছে সায়েন্স শুড গাইড পলিসি এবং পলিসি মেকিং। তো সেই পলিসি মেকিং এ যে বিজ্ঞানের অংশগ্রহণ, বিজ্ঞানের গুরুত্ব, সেই জিনিসটা আমাদের শুধু কোভিড-19 না, অন্য সব ক্ষেত্রে করা দরকার। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে বইটাকে কিভাবে আমরা প্রমোট করতে পারি। তো আমরা ব্যক্তিগতভাবে আসলে কিছু প্রমোট করেছি, আমাদের যে নিজস্ব সার্কেল আছে সেটা, কিন্তু কেউ কেউ বলছে যে বইটার প্রাপ্যতা আছে মানে কোথা থেকে। তো এখন আমরা আমি বলেছি যে এখন রকমারিতে পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে কিনে নিতে পারেন। তো সেটা তো আমি আবার আমার যে সার্কেলটা আছে তার মধ্যে আরেকবার মানে সবাইকে জানাবো, এটা একটা ব্যাপার হতে পারে। দ্বিতীয়ত এটা একটা গুরুত্বপূর্ণ বই, কারণ হচ্ছে এখানে বাংলাদেশের যারা প্রথিতযশা ব্যক্তি আছেন তারা সবাই কিন্তু এই বইটা মানে কোভিড-19 নিয়ে কাজ করে, তাদের মধ্যে প্রায় সবাই কিন্তু এই বইটার সাথে জড়িত, এবং প্রত্যেকেই যদি কিছু কিছু ভূমিকা রাখেন তাহলে এই বইটার প্রচার আরো বাড়বে। এবং এটা করা যেতে পারে, যেমন ধরেন পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইল করেও বইটাকে যদি ধরেন যে বিক্রি করার ব্যবস্থা করা, যাকে পিডিএফ হিসেবে বিক্রি করা, এবং সেরকম প্ল্যাটফর্ম বাংলাদেশে আছে কিনা আমি জানি না, বাট কেউ কেউ দেখেছে যে পিডিএফ হিসেবে ব্যক্তিগত উদ্যোগে বিক্রি করছে। যেমন আমার পরিচিত একজন আছেন কবি লেখক আখতারুজ্জামান আজাদ, উনি দেখলাম ওনার বই পিডিএফ হিসেবে করেছেন, এবং কেউ টাকা পে করলে উনি বইটার পিডিএফ পাঠিয়ে দিচ্ছেন। তো তো এরকম কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে সবার কাছে বইটাকে পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের মধ্যেও তারা এই বইটা কিনতে আগ্রহী হতে পারে। তো সেরকম যেমন ধরেন
বাংলাদেশের বাইরে বিভিন্ন সংগঠন আছে, তাদের মধ্যেও আমরা প্রচার করতে পারি। যেমন আমি নর্থ আমেরিকা যে মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, আমি হয়তো নিজেও ওনাদেরকে বলতে পারি এই বইটার ব্যাপারে। বাট ওনারা আসলে হার্ড কপির চাইতে এখন কিন্ডল বা পিডিএফ হিসাবে যদি বইটা পায় তাহলে সেটা ওনাদের জন্য ভালো হয় এবং ওনারা খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবে। তো সে ব্যাপারেও এমিনেন্স থেকে যদি আপনারা একটু ভূমিকা রাখতেন তাহলে হয়তো ভালো হতো। ঠিক আছে, আমি শেষ করছি ফারজানা, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনার আসলে আমরা এইভাবেই ভাবছি এবং আমরা আজকে চতুর্থ ওয়েবিনার আজকে পরিচালিত হচ্ছে। অনেকেই উঠে এসছে যে পিডিএফ কপির মাধ্যমে আমরা যারা বাইরে আছে বিশেষ করে তাদের কাছে সহজলভ্য করা, এবং আমরা আসলে এটা নিয়ে আরো কত দ্রুততার সাথে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এরকম একটা রেফারেন্স বুক, যেটা অনেকেই বলছে যে বাংলাদেশে শুধু নয় অনেক ক্ষেত্রে করোনাকালীন সময়ে প্রথম হয়তো আমরাই। তো এটা একটা ইতিহাস এমিনেন্সের জন্য শুধু না, যারা এখানে আছেন 56 জন লেখক তাদের যে কন্ট্রিবিউশন, এবং এটার কোনো বিকল্প নাই। যে কোনো কিছু পরিকল্পনা করার আগে একটা গবেষণালব্ধ তথ্য অনেক সহজে সবকিছু পৌঁছতে সাহায্য করে, এবং আমাদের এই জায়গায় বোধহয় আরো বেশি যত্নশীল হওয়া উচিত। আপনার লেখা শুধু না, কথার মধ্যে দিয়ে সেটা আপনি প্রকাশ করেছেন, ধন্যবাদ স্যার। কারণ গবেষণা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে, গবেষণার কোনো বিকল্প নাই। যে কোনো উন্নয়নের জন্য গবেষণালব্ধ তথ্য দিয়ে আমাদের এগোতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা আরো 4টা এরকম ওয়েবিনার করব। তো আমরা এরপরে অনুরোধ করব, আমাদের সাথে আছেন নজরুল ভাই, আমাদের নজরুল ইসলাম, আমাদের এমিনেন্সের আমাদের সহকর্মী এবং এই বইটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শুরু থেকেই। আপনার অনুভূতি জানতে চাই, আজকে লেখায় কি আপনি মানে লেখাটা নিয়ে আপনার অনুভূতি কি, এবং এটা নিয়ে আপনার ভাবনার কি প্রভাব ফেলেছে, এবং বইটা নিয়ে আপনার পেছনে যদি কোনো অজানা গল্প থাকে সেটাও আমাদের জানান। ধন্যবাদ আপা আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতেই আমি গর্ববোধ করছি এমিনেন্স পরিবারের একজন সদস্য হওয়ার জন্য, এবং সাথে সাথে গর্ববোধ করছি 56 জন লেখকের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য। এখানে 56 জন লেখক এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডে আছে, সবাই তার তার জায়গা থেকে নিজেকে সেভাবে লেখা দেওয়ার চেষ্টা করছে। যেরকম আছেন আব্দুল্লাহ স্যার আছেন, গৌরব স্যার আছেন, মনিরুল ইসলাম স্যার আছেন, এমনি ভাবে টোটাল 56 জন লেখক আছেন যারা যে সেক্টরে আছে তাদের সেক্টরে হচ্ছে করোনার কি প্রভাব ফেলছে, প্লাস করোনা থেকে উত্তরণের কি উপায়, কিভাবে করোনাকে গবেষণার মাধ্যমে এটাকে নির্মূল করা যায় সেগুলো সবাই চেষ্টা করছে। আমি এই কারণে নিজেকে গর্ববোধ করছি যে এত গুণীজনদের মধ্যেও আমি নিজেকে শুরু করতে পারছি। আমরা তৌফিক মারুফ স্যারকে দেখতে পাচ্ছি, তৌফিক মারুফ স্যার এখন জয়েন করছেন। তো আমরা মূলত আজকে আমরা যে ব্যাপারে আলোচনা করতেছি মূলত প্রেক্ষাপট বাংলাদেশ বইটা হচ্ছে আমাদের মেন বইটাকে কিভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আপনি জানেন হয়তো যে বইটার পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, বইটা পড়তে অনেক কষ্ট হয়েছে। একজন লেখক যদি 56টা লেখা দিত সেক্ষেত্রে কিন্তু এতটা কষ্ট হতো না। এই 56 জন লেখক 56টা লেখা দিচ্ছে, তাদের শর্ট বায়ো কালেকশন করা, তাদের ছবি কালেকশন করা, এমন হয়েছে কারোর কোনো লেখকের নামের বানান 3 থেকে 4 বারও ঠিক করা লাগে, যার কারণে এর উপর পরিশ্রম দেওয়া লাগছে অনেক বেশি। তো আমাদের পরিশ্রম তখনই সফল হবে যখন আমরা এই লেখাগুলো সকলের কাছে বা বইটা সকলের কাছে পৌঁছে দিতে পারবো। আপনি আরো জানেন যে আমাদের বইটা থেকে লাভ হবে, বইটা লভ্যাংশ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিলাই দেওয়া হবে। এর অর্থ হলো আমাদের উদ্দেশ্য কিন্তু মহৎ। তো আমাদের উদ্দেশ্য প্লাস আমাদের স্বপ্ন প্লাস আমাদের কষ্ট তখনই সফল হবে যখন আমরা এই বইটা সকলের মাঝে পৌঁছে দিতে পারবো। তো আমরা যে 56 জন লেখক আছে, আমরা যদি সবাই চাই যে এই বইটাকে আমরা পার্সোনালি প্রমোশন করবো তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব। যেমন তৌফিক মারুফ স্যার জয়েন করছেন, আমি ওনাকে বলতে চাই উনি যদি চায় যে উনি যে পত্রিকায় কাজ করছেন তাদের গ্রন্থ যে বইটা নিয়ে একটা প্রবন্ধ লেখা, যে এই বই মেলায় কোভিড-19 প্রেক্ষাপট বাংলাদেশ নামক একটা বই বাংলাদেশে আসছে, যেখানে অমুক অমুক লেখক উপস্থিত আছেন বা অমুক অমুক লেখক বিভিন্ন আর্টিকেল। এইভাবে যদি উনি একটা আর্টিকেল ওনার পত্রিকায় দেয় সেক্ষেত্রে কিন্তু বইটা অনেক ভালো মানে প্রমোশন হবে। মলাই স্যার আছেন, মলাই স্যার শুধু চায় যে তার যে ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি সে লাইব্রেরিতে তিনি বইটা কিছু নিয়ে রাখবেন, প্লাস তার যে স্টুডেন্ট আছে তার যে সার্কেল আছে তিনি যদি চাই অবশ্যই সম্ভব।
তো এমনি ভাবে আমরা যে ছাপ্পান্নজন লেখক আছি, এইটার জায়গা থেকে যদি আমরা এরকম প্রমোশন করতে চাই, অবশ্যই অনেক ভালোভাবে প্রমোশন করা সম্ভব। আর এই বইটা তো অনেক গবেষণামূলক। আমরা আরো 100 বছর পরেও যদি অন্য কোনো মহামারী আসে, সেটার উপর যদি গবেষণা করতে চাই, তাহলে আমরা কিন্তু ওই সময় এই বইটাকে যারা থাকবে, পৃথিবীতে যারা স্টে করবে, ওই সময় এই বইটাকে রেফারেন্স বই হিসেবে গ্রহণ করতে পারে। যেহেতু আমাদের উদ্দেশ্য অনেক মহৎ, প্লাস এখানে যেহেতু অনেক গুণীজন লেখক আছে, আমি চাই আপনারা আপনাদের নিজেদের থেকেই এটাকে তৈরি করেন, এবং আমরা চাই বইটা সকলের মাঝে পৌঁছে দেয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রামের একজন দিনমজুর পর্যন্ত এই বইটাকে পৌঁছে দিতে চাই, এই কারণে যে 100 বছর পরে একটা মহামারী আসছে, আরো ভবিষ্যতে অনেক মহামারী আসবে, যেখানে অনেক ইতিহাস, অনেক কিছু থেকে গেছে। আপনারা সবাই জানেন, আমরা লকডাউনের সময় সবাই যার যার স্থানে অবস্থান করছি, সবাই বাসায় অবস্থান করছি, সবাই কিন্তু মানসিক স্বাস্থ্যের উপর সবার একটা প্রভাব পড়ছে। তো এই সময়টা আমরা যদি এই বইটাকে কেউ কাছে পাই, আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্যটাকেও অনেকটা ইমপ্রুভ হবে। কারণ এই বইয়ের ভিতরে মানসিক স্বাস্থ্য নিয়ে লেখা আছে, এই বইয়ের মধ্যে করোনার প্রেম ভালোবাসা নিয়ে লেখা আছে, এই করোনার এখানে প্রধানমন্ত্রীর ভূমিকা সম্পর্কে লেখা আছে, এখানে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল সেটা নিয়েও লেখা আছে, পুলিশের কি ভূমিকা আছে সেটা নিয়েও লেখা আছে। তো আমরা এই জন্য চাচ্ছি যে অতি দ্রুত এই বইটাকে সকলের মাঝে পৌঁছে দেওয়া। ধন্যবাদ ফারজানা আপু আপনাকে। ধন্যবাদ নজরুল ভাইকে। আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন তৌফিক মাহবুব স্যার, স্যারকে স্বাগত। স্যারের জন্য আমরা অপেক্ষা করছিলাম, স্যার অনেক ব্যস্ত মানুষ। স্যার আজকের এই আয়োজনে আমাদের চতুর্থ ওয়েবিনার কোভিড-19 প্রেক্ষাপট বাংলাদেশ বইয়ের 56 জন লেখকের সম্মানিত প্রয়াস, যেটা স্যার। তো স্যার আপনার কাছে আসলে আমরা জানতে চাইবো যে এই কোভিড-19 বই প্রেক্ষাপট বাংলাদেশ বই আপনার লেখাটা নিয়ে আমাদের সাথে যদি আপনি অনুভূতি শেয়ার করেন, এবং কোভিড এর যে প্রথম ওয়েভটা পেরিয়ে আমরা দ্বিতীয় ওয়েভে চলে গেছি, এবং আমরা এখন আসলে মহামারীতে অতিমারিতে পৌঁছে গেছি। সেই জায়গায় আসলে আমাদের এই 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 সংঘবদ্ধ সম্মিলিত প্রয়াস যে কি করতে পারে সেটা আপনার কাছে জানতে চাই। এবং সর্বোপরি স্যার একজন কলামিস্ট হিসেবে, একজন সাংবাদিক, একজন আমাদের প্রচার প্রসারের মানুষের সাথে যুক্ত একজন মানুষ, আমাদের বই নিয়ে আপনার ভাবনা কি সেটাও আমাদের সাথে একটু শেয়ার করবেন। কোভিড-19 প্রেক্ষাপট বাংলাদেশকে আমরা আরো মানুষের কাছে কিভাবে পৌঁছতে পারবে, আপনার সুচিন্তিত অভিমত জানতে চাই। জি ধন্যবাদ। দেখুন, আমার শুরু থেকে আসলে একটা সময় খুব সংশয় ছিল যে আসলে বইটি আদৌ প্রকাশ হবে কিনা, বা পরবর্তীতে কেমন হবে, এখানে কারা লিখবেন, সেই নানান বিষয়গুলো আসলে আমি পর্যবেক্ষণ করেছি। তো পর্যবেক্ষণ করার পর্যায়ে দেখলাম যে এটি আসলে অনেকে, অর্থাৎ লেখা বা লেখকের পরিধি বেড়ে গেছে, এবং বিভিন্ন সেক্টরের লেখকরা আছেন, তারা এটার সঙ্গে যুক্ত হয়েছেন, তারা লিখছেন এরকম একটি জায়গা থেকে। এবং সেই লেখার আমি যদি বলি যে গুরুত্ব কিংবা এটির যে ডিগনিটিটা, সেটা খুবই একটি ভালো জায়গায় যাচ্ছিল। এবং আমি এক হিসেবে খুব দুঃখই প্রকাশ করি যে আমার মনে হয় একদম শেষের দিকে যে কজন লেখা দিয়েছেন, বা এমনও হতে পারে, আমি জানি না, আমার এটা ধারণা যে হয়তো বা একদম শেষ লেখা যিনি জমা দিয়েছেন সেই লোকটি হয়তো আমি ছিলাম, এমনটা। অর্থাৎ এইটা যারা বিভিন্ন সম্পাদনা বা প্রকাশনার সঙ্গে যুক্ত, তাদের এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো সেটা, এই অভিজ্ঞতাগুলো আমার আগেও আছে। আমরা তো প্রতিদিনই এগুলোই নিয়ে কাজ করছি, একদম স্টেপ বাই স্টেপ। দিন আমাদের কিভাবে দিন যাচ্ছে, কিভাবে রাত যাচ্ছে, সামগ্রিক জিনিসগুলোই মাথার মধ্যে তো এটা থাকে। কিন্তু এই যে একটু লিখতে বসা, আর আমার প্রফেশনের জায়গায় আমি তো প্রতিদিনই লিখি। তো আমি যেটা বলছিলাম যে এটি ওই যে শুধুমাত্র আমরা, যেমন আমি যে প্রফেশনে আছি প্রতিদিনই তো লিখি, এবং প্রতিদিন যত শব্দ আমার অফিসে, আমার কাগজে, আমার নিউজের জন্য লিখতে হয়, সেই তুলনায় এই লেখা এটি এক হিসেবে কিছুই না। মানে জাস্ট লিখতে হয়তো এটা লিখতে বসার পরে বড় জোর ঘন্টাখানেক হয়তো সময় লাগে, কিন্তু এই যে ঘন্টাখানেক সময় বের করে লেখা, এইটাই আমার আসলে একটা ডিফিকাল্টিসটা ছিল। অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করছি যে আপনাদের টিম আপনারা খুবই ভালোভাবে কাজ করেছেন এই বইটা প্রকাশ করার জন্য। এটা একটা অবশ্যই এমিনেন্সের একটা সার্থকতা, শামীম ভাইয়ের একটা সার্থকতা, এবং অবভিয়াসলি আপনারা যারা এই টিমে কাজ করেছেন সবার সার্থকতা।
যদিও আমি এখন পর্যন্ত বইটি আমি দেখার সৌভাগ্য আমার হয় নাই। মানে বইটি কেমন হয়েছে সেটিও আমি এখন পর্যন্ত দেখার সুযোগ পাইনি, বা কালেকশন করব সেটিও সুযোগটা হচ্ছে না। আশা করি পেয়ে যাব, যদিও আমার বাসা আর এমএনএস খুবই কাছাকাছি, কিন্তু তারপরে সময় বের করে আনা যায় না, কারণ এখন আবার তো লকডাউন ইত্যাদি সবকিছু মিলে কাজের প্রতিদিনই অফিস করতে হয়, প্রতিদিনই কাজে যেতে হয় ইত্যাদি। আমি অন্য একটি জায়গায় বলবো, সেটি হচ্ছে যে শুধুমাত্র এমিনেন্স কিংবা এমিনেন্স না, বাংলাদেশেও আরো বেশ কয়েকটা বই এই ধরনের রিসার্চ বেস কিছু বই কিন্তু বেরিয়েছে, যেটি আমরা বই মেলাতেও দেখেছি। কেউ পার্সোনাল ভাবে লিখেছেন, কেউ হয়তো এরকম সমষ্টিগতভাবে লিখেছেন, কেউ হয়তো কোনো প্রাতিষ্ঠানিক ভাবে লিখেছেন। অন্যদিকে আমরা গ্লোবাল জায়গা থেকেও দেখছি যে বিশ্বে, অর্থাৎ আমরা যদি একেবারে যে প্যান্ডামিক নিয়ে, করোনা প্যান্ডামিক নিয়েও যে কতগুলো বই বেরিয়েছে, এটিও একটি গবেষণার বিষয়, অর্থাৎ অসংখ্য বই। আমি অন্তত পক্ষে ইন্টারন্যাশনাল বিভিন্ন কমিউনিটির সঙ্গে জড়িত, এবং প্রতিদিনই প্রায় রাতে অনেকটা সময় কিছু না কিছু জায়গায় অ্যাটেন্ড করতে হয়, এবং সেই সব জায়গা থেকেও দেখি যে আসলে বরং আমার কাছে মনে হচ্ছে আমরা বাংলাদেশ যেমন গবেষণার জায়গায় সায়েন্টিফিক্যালি খুব পিছিয়ে আছি করোনা মোকাবিলায় কিংবা করোনা অ্যাড্রেস করার ক্ষেত্রে, অন্যদিকে এই বই গবেষণা রিলেটেড বই এইগুলো বা প্রকাশনার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, যেটা অন্য অনেক দেশ, এমনকি আমাদের চেয়ে অনেক ছোট দেশও কিন্তু অনেক বেশি ভালো ভালো কাজ কিছু করেছে। আমরা আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে প্রায় একদিন দুদিন পরেই রাতে আমাদের একটা কমিউনিটি আছে ইন্টারন্যাশনাল হেলথ জার্নালিস্টদের, সেখানে আমরা যখন অ্যাটেন্ড করি তখন দেখি যে এখানে হেলথ জার্নালিস্ট যারা, তারা খুব আমাদের চেয়েও অনেক অ্যাক্টিভ। তো এরকম অনেক জায়গায় আমেরিকার বিভিন্ন, যে কানাডাতে আমরা দেখেছি যে বেশ কিছু কয়েক বই রয়েছে। বাংলা কিংবা ইউকে অথবা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যারা গবেষণার সাথে আছেন, তারা পার্সোনাল উদ্যোগে অনেকগুলো বই বের করেছেন। বিভিন্ন আর আর্টিকেল তো আছেই, বিভিন্ন জার্নালে অসংখ্য আর্টিকেল হচ্ছে অনেক জার্নালে। এইটাও একটা বড় ব্যাপার আমাদের জন্য, এটা একটা বড় সুযোগ যে আমি এমিনেন্স কেও বলবো, আপনারা যেহেতু এই রিলেটেড কাজ শুরু করেছেন, আপনারা এটাও একটু ঘাটাঘাটি করতে পারেন, কালেকশন বাড়াতে পারেন, যে এই প্যান্ডেমিক রিলেটেড ইন্টারন্যাশনাল জার্নাল গুলো, কতগুলো জার্নাল, শুধুমাত্র এমন অনেকগুলো জার্নাল আছে যারা আগে হেলথ ইস্যুর অন্য কাজগুলো নিয়ে রিসার্চ করেছে, সেগুলো নিয়ে প্রকাশনা করেছে কিংবা জার্নালের সব সেগুলোই ছিল। এখন তারা অন্য সব ইস্যু বাদ দিয়ে শুধু প্যান্ডেমিক রিলেটেড প্রতিদিন বিভিন্ন আর্টিকেল আপলোড করছেন সারা বিশ্বের, এরকম অনেকগুলো আছে। তো এইগুলো আপনারা যদি আপনাদের জায়গা থেকে মনে করেন বিষয়গুলো অ্যাড্রেস করা যায়, আপনারা কিন্তু এগুলো নিয়েও এক ধরনের একটা আর্কাইভ টাইপের বা মোটামুটি একটা কিছু করতে পারেন, সেটা নিয়েও ভবিষ্যতে একটা পাবলিকেশন কিন্তু হতে পারে। আমি এই জায়গাগুলোতেই বলবো যে, আর লাস্টলি আমি একটা জিনিস, কিছু কিছু এমনি আমি যেহেতু এখনো বইটি দেখি নাই, কিন্তু আমার কাছে একটু মনে হয়েছে কারো কারো আর্টিকেল গুলোতে হয়তো বা কিছু এর আগে যখন ওই যে আমাদের যে গ্রুপের মধ্যে যে বিভিন্ন জনের যে বিভিন্ন রেসপন্স গুলোতে আমি দেখেছি, সেই জায়গাগুলোতে হয়তো বা এমন এই প্যান্ডামিক চলে গেলে যদি এই যতজনের লেখা আছে সবাইকে নিয়ে যদি এক টেবিলে বসা যায় প্যান্ডেমিকের পর বা একটু শিথিল হলে, তবে কিন্তু বেশ ভালো কিছু। আমরা এখন যে আয়োজনটা আপনারা করেছেন আজকে, সেটা হচ্ছে এক ধরনের বিচ্ছিন্ন একটা ধারাবাহিকতা আপনি চালাবেন, কিন্তু এটা তো যেমন এখন আমরা একসাথে তো একজন দুজন তিনজন বা পাঁচজন এরকম অ্যাটেন্ড করছি, কিন্তু এক টেবিলের সব রাইটাররা যখন একসাথে বসতে পারবো, তখন দেখবেন অন্য ধরনের কিছু ফান্ডিং চলে আসবে। তো সেরকম একটা উদ্যোগ নেওয়া হবে, এই প্রত্যয় আমি করছি। আপনাদেরকে আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের উদ্যোগ সামনের দিনে আরো এগিয়ে নেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান বক্তব্য শুধু না, মানে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি হিসেবে আসলে এখানে আপনার ভূমিকাটা আছে সেটাই আমরা আশা করছি। আর দৈনিক কালের কণ্ঠের পত্রিকার ডেপুটি চিফ রিপোর্টার হিসেবেও আসলে স্যার আপনি আমাদের এই বইয়ের বিষয়ে অন্যভাবে আসলে চিন্তা করে আমাদের সহযোগিতা করতে পারেন, এটাও আমাদের দাবি আপনার কাছে। একজন 56 জনের একজন হিসেবে আমরা আপনার কাছে এটা আশা করবো স্যার। আর আপনি যে গোল টেবিলের কথা বললেন, এটা আসলে একটা ভালো প্রস্তাবনা, কারণ এই 56 জন মানুষের যে মানসিক চিন্তা ভাবনা, আমরা আসলে ছোট ছোট আকার আমরা সবকিছু
হয়তো উঠে আসছে না, একটা একসাথে হলেও অনেক সময় মাথা থেকে অনেক কিছু আসে, যেটা আমাদের পরবর্তীতে এই বই শুধু না, এমিনেন্স পাবলিকেশন ভবিষ্যতেও করোনা 19 প্রেক্ষাপট বাংলাদেশের মতো প্রথম ওয়েভে যেভাবে পাশে এসে দাঁড়িয়ে কাজ করে আপনাদের প্রয়াস নিয়ে আমরা চেষ্টা করেছি। এমিনেন্সের পাবলিকেশন এটা দ্বিতীয় বইটা। তো স্যার, আপনার সুচিন্তিত অভিমত আমাদের পথে হয়ে থাকবে, এবং আপনার অতি ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য যে সময় দিলেন এই জন্য এমিনেন্সের পরিবার থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা স্যার। তো আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আজকে আমরা তৌফিক মারুফ স্যারের কথার মধ্য দিয়ে প্রচ্ছদ ওয়েবিনারটা এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের সাথে হেলাল স্যার উপস্থিত আছেন ক্যামেরার বাইরে, উনি ক্লাসে আছেন, উনি শুনছেন। আমি স্যারকে রিকোয়েস্ট করবো স্যার কোনো সময় হয়তো আমাদের সুযোগ করে আমাদের সাথে যুক্ত হবেন, কারণ হেলাল স্যারের মানসিক স্বাস্থ্য নিয়ে করোনাকালীন সময়ে যে লেখা, সেটা ব্যক্তি জীবন শুধু না, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ভূমিকা রাখছে। তা আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই আয়োজন, আপনাদের সুচিন্তিত, মননশীল এবং বস্তুনিষ্ঠ বক্তব্য এবং গবেষণার বিষয়ে প্রস্তুতি করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, করোনার সময় নিজেকে নিরাপদ রাখবেন, পরিবারকে নিরাপদ রাখবেন। আমাদের এখন যুদ্ধ জয় করোনার বিরুদ্ধে করতে হবে, কারণ বেঁচে থাকার বিকল্প নাই, বাঁচতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। করোনার দ্বিতীয় ওয়েভে আমরা যেন সবাই নিরাপদে থাকি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, মাস্ক পরি এবং আমার আপনজনদেরকে ভালো রাখতে সহযোগিতা করি। আপনি ভালো থাকলে আপনার আপনজন ভালো থাকবে। আপনি হয়তো জানেন না, আপনার একটা নিঃশ্বাসের মধ্যে আপনার আপনজনের ভালোবাসা সেই জীবন ধ্বংসের মতো করতে পারে। আমরা সবাই নিজেদের নিরাপদ রাখি, আপনজনদের নিরাপদ রাখি, এবং আমরা সবাই মিলে ভালো থাকলে এই ছোট্ট বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।